আরএসএস হিন্দু পারিবারিক সংগঠন। এই যে আরএসএস এর যে হিন্দু ঐক্যের যে বার্তা, সামাজিক মেরুকরণের একটা অস্ত্র হিসেবে কাজ করছে। এখানে আমাদের অস্তিত্বটাই বিপন্ন। সংখ্যালঘুদের তো বোরের মতো ব্যবহার করা যায়। বাঙালি হিন্দু এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাব, তারা বিশ্বাস করেন যে ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করতে হবে। বিবেকানন্দকে চ্যালেঞ্জ করো, রিজেক্ট করো, রবীন্দ্রনাথকে রিজেক্ট করো। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। ভারতবর্ষের মানুষ বাঙালি হিন্দুর পাশে দাঁড়াবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের লক্ষ্যটা কি? প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে না, হিন্দুদের নিশ্চিহ্ন করা যাবে না। যারা বলছেন যে মেরুকরণের কথা, তারা কখনো দেখেছেন রাস্তায় নেমেছে এই ঘটনা, এই নৃশংস অমানবিক ঘটনার পরে? একজন নিরীহ মুসলমানকে উপকার করাটাই আমার পুণ্য হবে। আরএসএস এবং বিজেপি পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছে। চাকরি চুরি, রেশন চুরি, হসপিটাল সাপ্লাই চুরি, এছাড়া আর কোনো কিছু তাদের মাথার মধ্যে নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো 70% কাছাকাছি হিন্দু। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা বিপন্ন বলে বলছেন? এই যে আপনার নিজের কেমন একটা অস্বস্তি লাগছে হিন্দু বলাটা, এনাদের কিন্তু একেবারেই নয়, আমার কোনো অস্বস্তি নেই। না, এনাদের নিজেও হিন্দু। ধর্ম হি তেষমাধিকা বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। পশ্চিমবঙ্গের রাজনীতি কি শুধুই দলীয় লড়াই, নাকি এর আড়ালে চলছে আরও এক বড় সামাজিক ও সাংস্কৃতিক পুনর্গঠন? গত এক দশকে বাংলার রাজনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তন আমরা প্রত্যক্ষ করেছি। সেই পরিবর্তনের আলোচনায় বারবার উঠে এসেছে একটা নাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। কেউ বলেন এটা একটা সাংস্কৃতিক সংগঠন, কেউ বলে এটা রাজনৈতিক প্রভাবের কেন্দ্রবিন্দু। প্রশ্ন হলো, বর্তমান পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আরএসএস এর ভূমিকাটা কি? তারা কি শুধুই সমাজসেবামূলক সংগঠন, নাকি আগামী দিনে নির্বাচনের আগে জনমত গঠনের এক নীরব কৌশল? এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের পডকাস্টে আমাদের অতিথি জিষ্ণু বসু। তবে পডকাস্ট শুরু করার আগে আমি সকলকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। জিষ্ণু বসু সহ প্রচার প্রমুখ পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা এবং আন্দামান নিকোবরের। একই সঙ্গে আপনি গবেষক সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে। আপনাকে প্রথম প্রশ্নটাই করব যে সমাজে আমরা নিত্যদিন বেঁচে থাকার জন্য যা যা কাজ করি, এত কিছুর মধ্যে আপনি গবেষণা করেন, আপনি প্রযুক্তিবিদ, আপনি ফ্যাকাল্টি মেম্বার, আপনি পড়াশোনা করান, রিসার্চ করছেন, এর সঙ্গে সঙ্গে আরএসএস কিভাবে করছেন বা কবে থেকে যুক্ত হওয়ারই তো কথা। আমাদের এই বাংলাতেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মেছিলেন। প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে বিজ্ঞান অপেক্ষা করতে পারে, কিন্তু স্বরাজ অপেক্ষা করবে না। তাই আমার দেশের প্রতি, আমার মানুষের প্রতি, আমার সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে, ঋণ আছে। তাই প্রত্যেকটি পেশায় যে যুক্ত মানুষ, তার কাজটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করা উচিত, কিন্তু সমাজের প্রতি তার দায়বদ্ধতা ভুলে যাওয়া উচিত না। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরাও তাই করেন। আপনি যে কোনো একটা অফিসে গিয়ে দেখবেন সংঘের একজন স্বয়ংসেবককে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, কারণ সেই লোকটি কাজটা শেষ করা পর্যন্ত এখানে থাকবে। যদি কোনো কারণে কাজ না হয়, সে যে দায়িত্বেই কাজ করুক না কেন, যে পোস্টেই কাজ করুন, একেবারে ছোট থেকে শুরু করে ডাইরেক্টর পর্যন্ত, তার যে কর্তব্যবোধ, সেই কর্তব্যবোধের জন্য তিনি কাজের জায়গাতে সম্মান পান। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা যেমন নিজের কাজটাও করেন, ঠিক তেমনই সমাজের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা, দায়বদ্ধতা থাকে। আপনারা কি মনে করতে পারেন পরিবার থাকে আপনাদের? হ্যাঁ, আমার তো পরিবার আছে। যারা প্রচারক তারা সংসার জীবনে যান না, তারা সন্ন্যাসীর মতোই তাদের জীবন। কিন্তু বেশিরভাগ স্বয়ংসেবক, আমার মতো স্বয়ংসেবক, আমাদের পরিবার আছে, স্ত্রী আছে, সব পুরো সংসার আছে। কেন যুক্ত হলেন এবং কবে থেকে আরএসএস এর সঙ্গে রয়েছেন? সবচেয়ে প্রথমে তো যখন ছাত্র ছিলাম তখন থেকেই যুক্ত। কলেজের আগে রাম মন্দির আন্দোলনের সময় বারুইপুরে থাকার সময় থেকেই প্রথম যোগ, শাখায় যাওয়া, সেখানে রাম মন্দিরের আন্দোলন হচ্ছে। তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী, অতি বামপন্থীদের কথা শুনে দেখতাম
যে সবটা ঠিক নয়, ভুল বলছেন, বেশিরভাগ অংশটা ভুল। কিন্তু কোনো একটি সংগঠন, কোনো একটি ভাবনা চিন্তা, তাদের প্রকৃত উত্তর দেওয়ার মতো এরকম সংগঠন আমি তখনও দেখতাম। আর আগে থেকে আমার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগাযোগ ছিল, আমি শাখায় যেতাম, স্বয়ংসেবক ছিলাম। তাই ধীরে ধীরে তাত্ত্বিকভাবে বিচারধারার ক্ষেত্রে, লেখাপড়া, পড়াশোনা, বই, এইসবের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগ আরও ঘনিষ্ঠ হয়, আরও দৃঢ় হয়। কেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে স্বদেশী আন্দোলন এবং দেশমাতৃকার প্রতি ভাবনা এবং দেশমাতৃকার প্রতি শ্রদ্ধাবোধ বাংলা থেকে শুরু হয়েছিল, সেইটা আজকে সারা ভারত জুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই তার প্রচার প্রসার করছে। এটা আমার মনে হয়েছিল, এবং এটা মনে হয়েছিল যে একটি নিঃস্বার্থ সংগঠন যা দেশের কাজের জন্য নিরলসভাবে এই এত বছর ধরে, 100 বছর হয়ে গেল, এত বছর ধরে কাজ করছে, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক, তাদের জীবন অত্যন্ত সঠিক। মানে তারা তাদের সততা, তাদের নিষ্ঠা অন্যের প্রতি, এবং সেটা কিন্তু উপাসনা পদ্ধতি নিরপেক্ষভাবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের প্রতি তার যে সেবা ভাব, সেগুলো আমাকে আকৃষ্ট করেছিল। আরএসএস কি রাজনৈতিক না অরাজনৈতিক? আরএসএস হিন্দু পারিবারিক সংগঠন। মানে এই যে হিন্দু, বিরাট হিন্দু সমাজ, ভারতবর্ষের যে মূলগত পরিচয়, সেই তাকে একটি পরিবার হিসেবে মনে করে, তাই হিন্দু পারিবারিক সংগঠন। কিন্তু আপনাদের তো কার্যত একটা রাজনৈতিক সংগঠন হিসেবে কার্যত ব্যাখ্যা করা হয় প্রতিদিন শাসক দলের, আর আপনারাও শাসক দলের সমালোচনা করছেন, তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছেন, মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন, এবং এর পেছনের কারণটা কি? যে 2026-এর নির্বাচনের প্রস্তুতি? দেখুন, শাসক, সেটা বহুদিন থেকেই এই তর্ক আছে। কংগ্রেসের আমরা সমালোচনা করেছি, কিন্তু চীনের যুদ্ধের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা জওহরলাল নেহরুর সরকারের সঙ্গে এসে দাঁড়িয়েছিল। জওহরলাল নেহরু তার পরের বছর কুচকাওয়াজে, 26শে জানুয়ারির কুচকাওয়াজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আমন্ত্রণ জানিয়েছিল। একাধিকবার ইন্দিরা গান্ধীর সঙ্গে বিভিন্ন সময়ে। রাষ্ট্র আমাদের কাছে প্রধান, দেশ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রাজনৈতিক শক্তি দেশের জন্যে, মানুষের জন্য কাজ করবেন, আমরা তাদের সমর্থনে, এবং আমরা চাই যে রাজনৈতিক যে শক্তি যারা দেশের জন্য কাজ করেছে তারা ঠিকমতো কাজ করতে পারুন। কিন্তু আমি বাঙালি হিন্দু, আমাকে নিশ্চিহ্ন করে দেবে। আজই পশ্চিমবঙ্গের কি অবস্থা? স্বাধীনতার পরে এত হিন্দু বিরোধী সরকার আর কখনো এসছে নাকি? দেখুন, আমরা মনে করি মানুষের জন্য, দেশের জন্য যেটা সঠিক কথা সেটা আমরা স্পষ্ট করে বলবো। বাঙালি হিন্দুর অস্তিত্বটা আজকে বিপন্ন। আমরা বলবো না যে তুমি তোমার কাজ করো। এই যে পুলিশের যে কাজ, পুলিশ প্রশাসনের যে কাজ, সেটা দলদাস হয়ে থাকার কাজ নয়। আজকে ভারতবর্ষের যে গণতন্ত্র, তার একটা প্যারালাল ভার্টিক্যাল এই এক্সিকিউটিভ, পুলিশ প্রশাসন। তা প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে না, যারা অন্যায় করছে তারা পার পেয়ে যাচ্ছে। এই মুর্শিদাবাদের ঘটনাই দেখুন না কেন, তারা তো কোনো রাজনৈতিক ভারতীয় জনতা পার্টি করতো না। চন্দন দাস, হরগোবিন্দ দাস, তারা তো ভারতীয় জনতা পার্টি করতো না। তাদেরকে কেন খুন করেছে? তাদেরকে খুন করেছে তারা হিন্দু বলে। তা সেটার প্রতিবাদ অবশ্যই করব, আমাকে মেরে ফেলে দিলেও আমি সেই প্রতিবাদ করব। এবং এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সবসময় করে এসেছে। মানুষকে এবং যারা অত্যাচার করছে, দেশের ওপর, দেশের জন্য যাদের মমত্ব নেই, দেশভক্তি নেই, তাদের বিরুদ্ধে আমরা বলবই। কিন্তু আপনারা সমালোচনা করছেন, কিন্তু এত তিক্ততার জায়গায় গেছে কারণ আপনি এক্ষুনি বললেন ইন্দিরা গান্ধীরও সমালোচনা করেছেন, কিন্তু সেই ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে 71-এর যুদ্ধের আগে বলেছিল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তা চাই, যারা উদ্বাস্তুরা যারা এখানে আসবেন।
তাহলে এই লেভেলের তিক্ততায় পৌঁছলো কি? দেখুন, একটা আদর্শ থাকলে না, যেমন ইন্দিরা গান্ধীর কথা বললেন, আমি বামপন্থী অন্যদের কথা বলতে পারি, ধীরেন মুখোপাধ্যায়, অনেকে আছেন যারা রাজনৈতিক বিরোধিতা, মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু আদর্শের প্রতি একটা টান অনেক সময় দুজন ভালো মানুষকে কাছাকাছি নিয়ে আসে। কিন্তু কোনো রাজনৈতিক দল শুধুমাত্র গদিতে টিকে থেকে পয়সা তৈরি করবে, সেইটা কোনো রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য যদি হয়, তাদের যদি কোনো আদর্শগত ভিত্তি না থাকে, তাহলে তিক্ততা বাড়ে এবং তাহলে সেটার সঙ্গে আর কম্প্রোমাইজ করা যায় না। কারণ সে টিকে থাকবে কেন? তার তো কোনো আদর্শের কিছু নেই। সে কোনো আদর্শকে প্রতিষ্ঠাও করতে চায় না, মানুষের মধ্যে প্রচারও করতে চায় না। তাদের একটা মাত্র কারণ যে সে পয়সা লুট করবে আর ক্ষমতায় টিকে থাকবে। তাই সেক্ষেত্রে যেমন আপনি কংগ্রেসের অনেক নেতৃত্বের ক্ষেত্রে হয়েছিল, সত্যি বলতে কি মনমোহন সিং, আপনি যে কথা বলেছিলেন, আমরা গুরুজি মানে গুরুজি গোলওয়ালকারের জন্মশতবর্ষের সময় তার কাছে গেছিলেন, বলে সবাই আপনাদের লোকেরা বিজেপিতে যায় কেন? তারা হেসে যারা গেছিলেন তারা বলেছিলেন, আপনারা নিন না, আমরা দুজন ভালো স্বয়ংসেবককে দেবো, আপনারা কংগ্রেসের মধ্যে নিয়ে নিন। তাই সত্যি বলতে কি অনেক ক্ষেত্রে স্বয়ংসেবকেরা অন্য রাজনৈতিক দলে যায়নি বা যায় না এরকমও নয়। অনেক বলরাজ মাধব ছিলেন, অনেকে ছিলেন, তা এরকম নয়। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংবিধানের মধ্যে আছে যে স্বয়ংসেবক তার ইচ্ছে মতো যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতেই স্বয়ংসেবকদের নিয়ে গেছে, সেখানে গেলে তাদেরকে সাদরে গ্রহণ করছে। তারা তাদের যে আদর্শ, সেই আদর্শের সঙ্গে তারা কাজ করতে পারছে। তার জন্যই ভারতীয় জনতা পার্টিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা বেশি আছে। আপনি সমালোচনা করছেন রাজ্যের শাসক দলের। আমি আপনাকে একটা তথ্য দেব, আপনার কাছে অবশ্যই এই তথ্য আছে, এটা দর্শকদের জন্য। 2009-এ যখন লেফট রেজিমের একদম শেষ সময়, একেবারে খারাপ পরিস্থিতি, তৃণমূল আস্তে আস্তে উঠে আসছে 2008-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে, সেই সময় পশ্চিমবঙ্গে শাখা ছিল আপনাদের 530টা। 2011-তে 580, 2013-তে 750, 2014-তে সেটা 1280, মানে এক লাফে প্রায় 500। 2016-য় 1492, 2017-য় 1350-এর বেশি হয়ে গেছে। 2019, 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত এই সংখ্যাটা 3500। মানে এই গত 15 বছর 16 বছরে 3000 সংখ্যায়, প্রায় 3000 সংখ্যায় আপনারা বেড়েছেন, শাখা বেড়েছে। তো এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণই হয়েছে। কেরলে কার কল্যাণে হয়েছে? আপনি যে সংখ্যাগুলো বললেন, কেরলে যদি আপনি এক একটা ভৌগোলিক সীমারেখা হিসেবে বলেন, কেরলে আমাদের থেকে 3 গুণ বেশি শাখা আছে। পশ্চিমবঙ্গে একটা ধরুন একটা স্কোয়ার কিলোমিটার হিসেবে যদি বলেন, তাতে যে কটি শাখা আছে, এক একটি জিপিতে যে কটি শাখা আছে, এক একটি ডেভেলপমেন্ট ব্লকে যে কটি আছে, তার থেকে অনেক বেশি কেরলে আছে। কেরলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন? ধর্মীয় মেরুকরণের ইস্যু তো কেরালাতে আছে। দাঁড়ান, আগে বলুন যে রাজনৈতিক দল, একটি কোনো দল আছে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা বেড়েছে, সেটা যদি সত্যি হতো তাহলে কেরলেও তাই সত্যি হতো। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সত্যিকে স্বামী বিবেকানন্দ বলতেন যে সত্যকে কিছুদিনের জন্য আটকে রাখা যায়, চেপে রাখা যায়, কিন্তু বা কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে চিরকালের জন্য বোকা বানানো যায় না। ধরুন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি রাজনৈতিক কথা বললেন, আমি কালচারাল মার্কসিজমের মদতপুষ্ট সংবাদ মাধ্যমের কথা বলছি। আপনি আজ পর্যন্ত যতটা বড় হয়েছেন, বা আমরা যে বড় হয়েছি, যে মূল যে সংবাদ মাধ্যমের ফ্রন্ট পেজার, সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয়, কিংবা ধরুন টেলিভিশনের প্রাইম টাইমে সবসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরোধিতাই তো করা হয়েছে। আপনার নিজের যদি স্মরণে আসে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভালো কাজ করছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই হয়েছে, এরকম আপনার মনে পড়ে যে টিভির প্রোগ্রাম খুব ইদানিং একটু আদ্রু বাদ দিলে আমরা যে বড় হয়েছি, তার মধ্যে শুধুমাত্র রাজনৈতিক শক্তি নয়,
এই কালচারাল মার্কসিজম মদতপুষ্ট যে প্রচার মাধ্যম, তারা অবিরত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। কিন্তু ব্যক্তি মানুষ কি দেখেছে? একটা মানুষ দেখেছে, আরে এ স্বয়ংসেবক, এ তো চুরি করে না, এ স্বয়ংসেবক, এ মুসলমান, একটা বাচ্চা অসুস্থ ছিল, ও অফিসে না গিয়ে তাকে হসপিটালে ভর্তি করেছে, সারা রাত ধরে জেগেছিল, এ স্বয়ংসেবক। তা সে কি ওই কাগজের কথা পড়বে না টিভির কথা দেখবে? সে দেখবে ব্যক্তি জীবনে তার অভিজ্ঞতা। তারা দেখেছে যে হ্যাঁ, এরা হিন্দুদের রক্ষা করার জন্য বলে। আমি এখন যেমন বলছি যে হিন্দুদের নিশ্চিহ্ন করা যাবে না, আমরা মরে গেলেও চিৎকার করে সে কথা বলবো, কিন্তু আমার অন্য কোনো উপাসনা পদ্ধতির মানুষের প্রতি কোনো ঘৃণা নেই, দেশ নেই, তার আমি কল্যাণই চাই। মানুষের দিনের পর দিন অভিজ্ঞতায় দেখেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো একটি ধর্মের প্রতি, কোনো একটি বিশ্বাসের প্রতি তাদের ঘৃণাও নেই, তাদের বিরুদ্ধে কিছু। কিন্তু আপনারা হিন্দুত্ববাদী। অবশ্যই হিন্দুত্বে ভারতবর্ষের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি ছিলেন, চন্দ্রনাথ বসু কি ছিলেন, স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন যে আই গো ফোর টু প্রিচ এ রিলিজিয়ান অফ হুইচ বুদ্ধিজম ইজ নাথিং বাট এ রিবেল চাইল্ড। উনি তো হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের হিন্দু সন্ন্যাসী হয়ে গেছিলেন। তাই হিন্দু বলাটাও একটা, এই যে আপনার নিজের কেমন একটা অস্বস্তি লাগছে হিন্দু বলাটা, এনাদের কিন্তু একেবারেই নয়, আমার কোনো অস্বস্তি নেই। না, এনাদের নিজেও হিন্দু। আমি বলার জন্য বলছি না, আমি এখানে যে হিন্দুত্ববাদীর কথা, প্রশ্নের প্রেক্ষিতে ভারতবর্ষের নবজাগরণ যে হয়েছিল তা ভারতবর্ষের স্বয়ের জাগরণ। এই স্বয়ের সঙ্গে ধরুন হিন্দু কথাটা যেটা, সেটাও তো বাইরের মানুষই দিয়েছে। আমরা বলতাম ধর্ম, রবীন্দ্রনাথের যদি মানুষের ধর্ম দেখেন, আমরা কিন্তু ধর্ম বলতাম। ধর্ম মানে হচ্ছে মনুষ্যত্ব। আমাদের ধর্মের মধ্যে ঈশ্বর বিশ্বাসও নেই। যে দশঙ্ক ধর্মলক্ষণম বলা হয়, ধৃতি সমা দম স্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্মলক্ষণম। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি বলছি যে এই 10টা লক্ষণের মধ্যে ঈশ্বর বিশ্বাসী নেই। তার মানে ঈশ্বর বিশ্বাসী কেউ না হলে, কেউ একজন নাস্তিক, সেও ধার্মিক হতে পারে। এটাই ছিল আমাদের কাছে ধর্ম। এবং এই যে ধর্ম, সেটা একজন বৈষ্ণব মনে করত, একজন শাক্ত মনে করত, একজন গানপত্যও মনে করত, একজন বৌদ্ধ বিশ্বাসী সে নিয়েও মনে করতেন, একজন জৈনও মনে করতেন। সবাই এই ধর্মকে বিশ্বাস করতেন। এই যে ধর্ম, সেই ধর্মটা ভারতবর্ষের বাইরে থেকে আসা লোকেরা, তারা সিন্ধু, এটা নিয়ে বিতর্ক আছে। একটা মত হচ্ছে সিন্ধু এই কথাটা তারা উচ্চারণ করতে পারতেন না, তার জন্য হিন্দু এসেছিল। মানে এই সাবকন্টিনেন্টে যেটা আছে সেই অংশটা, তাদের যা ধর্ম সেটা হিন্দু ধর্ম। আমাদের দেখবেন এই সব কটা যে আমি ভাগ বললাম, তাদের মূল জায়গাটা কিন্তু এটা, যে 3টে বিষয়, যে সুচিতা, মত সহিষ্ণুতা এবং অন্যের প্রতি দয়া, এগুলো কিন্তু কমন সব কটার মধ্যে। যে ধরুন বলা হয় যে আহার নিদ্রা ভয়মৈথুনাঞ্চ সামান্য মেতদ পশুভি নরানম ধর্মহি তেষমাধিকা বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। আহার নিদ্রা, ভয় আর বংশবৃদ্ধি, এটা মানুষ আর পশুর মধ্যে সমান এক। ধর্ম একটা স্পেশাল গুণ যেটা মানুষের আছে, পশুর নেই। ধর্মহীন মানুষ পশুর সমান, এটাই আমাদের কাছে ধর্ম। এর সঙ্গে শিব, দুর্গা, কালী এই কোনো উপাসনা পদ্ধতি নেই। এমনকি নাস্তিক হলেও সে ধার্মিক হতে পারে। এবং এই ধর্মের সঙ্গে আরও একটা খুব, যাকে বলে থাম রুল ছিল, সেটা খুব মজার একটা, যে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনোদ্দায়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। মানে 18টা পুরাণে এত গল্প লেখা আছে, সেটা ব্যাসদেব দুটো মাত্র কথায় বলেছিলেন। পরের উপকার করলে পুণ্য হবে, পরের অপকার করলে পাপ হবে। একটি খ্রিশ্চান মেয়ে, সে রাস্তায় বিপদে পড়েছে, তাকে দুর্বৃত্তরা তাকে উত্ত্যক্ত করছে। তুমি যদি সেদিকে না দেখে চলে আসো, ওই দুর্বৃত্তদেরকে প্রতিহত না করো, তাহলে তুমি অন্যায় করলে। তুমি যদি উপকার করো, তুমি যদি ওই মেয়েটিকে বাঁচাও, তাহলে তোমার পুণ্য হবে। খ্রিস্টান হলেও হবে, মুসলমান হলেও হবে, যে কোনো উপাসনা, সে নাস্তিক হলেও হবে। এটাই আমরা ধর্ম বলতাম। তার জন্যই এই যে
ধর্ম সেটাই হিন্দু ধর্ম, আমরা হিন্দুত্ববাদী মানে ওই ভারতীয়ত্বর সমর্থক, এর মধ্যে উপাসনা পদ্ধতির সম্পর্ক নেই। আপনি বলছেন ধর্ম নিয়ে আপনি একটা বিস্তারিত ব্যাখ্যা দিলেন, হয়তো সেই কারণেই আরএসএস এর 100 বছরের পূর্তির অনুষ্ঠানে সালমান খান আমন্ত্রিত থাকেন। আমি একটা জিনিস বলছি, আপনাদের অর্গানাইজারকে কোট করে বলছি, এটা 2025-এরই। সালমান খানও ছিলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম এসেছিলেন অনেকবার, অনেকে এসেছেন। অর্গানাইজারে লিখছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ has expanded its grassroots presence in Bengal, adding 500 new shakhas between 2023 and 2025. The RSS expansion has been particularly notable in Bengal, where the number of shakhas in Madhya Bongo Prant alone has surged from 1,320 in March 2023 to 1,823 in 2025. মধ্যবঙ্গটা কি? মধ্যবঙ্গ মানে হচ্ছে ফারাক্কার নিচের থেকে শুরু করে আর এখানে হুগলির নদী পর্যন্ত। এই এলাকায় ফারাক্কার নিচ থেকে শুরু করে আর এদিকে হ্যাঁ, এদিকে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া সবটাই মধ্যবঙ্গের মধ্যে। তো এই এলাকায় মুর্শিদাবাদ আসছে, উত্তর 24 পরগনা, হ্যাঁ, নদিয়া আছে, উত্তর 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা নেই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, মেদিনীপুর, এটা দক্ষিণবঙ্গ। কিন্তু যারা সমালোচক তারা বলছেন এই অঞ্চলে তো একটা ধর্মীয় মেরুকরণ প্রকট বিগত 10 বছর যদি দেখা যায়, তার মধ্যে আপনাদের শুধু 2 বছরে 500টা শাখা বেড়েছে। যারা বলছেন মেরুকরণ প্রকট, তারা এই যে হিন্দু বাঙালি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন তার জন্য তারা কি করেছেন? এখানে গাজা স্ট্রিপের জন্য, গাজা ভূখণ্ডের জন্য আপনারা রাস্তা অবরোধ করতে দেখেছেন। 2001, 2002 সালে আপনাদের মনে পড়ে যখন বামফ্রন্ট একদম মধ্যগগনে, সেই সময় বাংলাদেশে মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে। 14 বছরের একটি মেয়েকে 14 জন মিলে ধর্ষণ করছে। সেই মেয়েটির মা অসহায়ভাবে বলছে, বাবা মেয়েটার বয়স বড্ড কম, তোমরা এক এক করে আসো, বাংলা ভাষায় বলছে। তা আপনি এই যারা বলছেন যে মেরুকরণের কথা, তারা কখনো দেখেছেন রাস্তায় নেমেছে এই ঘটনা, এই নৃশংস অমানবিক ঘটনার পরে? মানুষের বাঁচার অধিকারটাকে আপনি মেরুকরণ বলবেন? আমি বাঁচতে চাই, আমার বাঁচার অধিকার নেই, আমি হিন্দু বাঙালি, আমার বাঁচার অধিকার নেই? আমার মধ্যে মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের ওপরে কোনো ঘৃণা, কোনো দেশ নেই। শুধু আমার মধ্যে নয়, পূজনীয় সরসঙ্ঘ চালকজি থেকে শুরু করে একেবারে শাখার যে সঠিকভাবে শাখায় স্বয়ংসেবক হয়েছে, কারোর মধ্যে নেই। আমরা বিশ্বাসই করি না, আমরা বিশ্বাস করি পরোপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম। একজন নিরীহ মুসলমানকে উপকার করাটাই আমার পুণ্য হবে, আমি বিশ্বাস করি যেটাতে আমার পুণ্য হবে। হিন্দুরা এত বছর ধরে করেছে। অটল বিহারীজি বলেছিলেন না যে ভারতবর্ষ সেকুলার, সেটা কোনো সংগঠনের জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। যেখানে 85% মানুষ হিন্দু, সেখানকার লোক, সেখানকার সেই রাষ্ট্রটা সেকুলার হবেই। এটার মধ্যে কারোর কিছু নেই। বিজেপি থাকলেও হবে, কংগ্রেস থাকলেও হবে। যতক্ষণ 85% মানুষ হিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত সেকুলার থাকবে। কিন্তু ওড়িশায় গ্রাহামস্টেনের ঘটনা হোক, বা স্ট্যান স্বামীর গ্রেফতারি হোক, বা গুজরাট দাঙ্গার হোক, এই সময় তো সবসময় আরএসএস এর দিকে আঙুল উঠেছে। গুজরাট দাঙ্গায় যে কজন মুসলমান সম্প্রদায়ের মানুষ মারা গেছিলেন, পুলিশের গুলিতে কতজন হিন্দু মারা গেছিলেন? 993 জন। এক্সাক্ট ফিগারটা ওর কাছাকাছি একজন। একদিনের মধ্যে দাঙ্গা থামিয়ে দিয়েছিল সরকার। আর গুজরাটেই 62 সালের দাঙ্গা দেখুন, 7 মাস ধরে দাঙ্গা চলেছিল, মুসলমান সম্প্রদায়ের মানুষই শুধু মারা গেছিল। তাই গুজরাটে আসলে কি আছে যে আপনি পুরো চিত্রটা আপনি যখন বলছেন, তখন পুলিশ একদিনের মধ্যে দাঙ্গা থামিয়েছে, 993টা হিন্দুকে গুলি করে, দেখা মাত্র গুলি করে মেরে দিয়ে দাঙ্গা থামিয়ে দিয়েছে। সেই কথাটা অংশটুকু আপনি উজ্জ্ব রাখছেন, বলছেন না। কারণ যেভাবে গুজরাটের দাঙ্গা সেই সময় থামানো হয়েছিল, সেই কড়া পদক্ষেপের মধ্যে ইমিডিয়েটলি দাঙ্গা থামানো হয়েছিল। দাঙ্গা যেখানেই হোক না কেন, সেইটা ভারতবর্ষে হোক, সেটা আমরা কখনোই চাই না। একজন মানুষও ধর্মের কারণে মারা যাক, সেটা আমরা চাই না। স্ট্যান স্বামী বা
গ্রাহাম স্টেইন ধরুন একটা ঘটনা ঘটেছে, যে মুখ্য অভিযুক্ত সে এখনো জেলের ভেতরে আছে, সে ধরা পড়েছে, জেলের ভেতরে আছে, সেটাও পুলিশের সাফল্য এবং সবকিছু মিলিয়ে বলতে হবে। গ্রাহাম স্টেইনের ঘটনার ক্ষেত্রে আপনি সমালোচনা করেন? অবশ্যই, অবশ্যই করি। এবারে গ্রাহাম স্টেইনের ঘটনা, ওখানে ধরুন মিশনারিদের ওখানকার গতিবিধি, তার আগে কি হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে কেন খেপিয়ে দিয়েছে, আগে ওখানকার বনবাসী, ওখানকার যে আদিবাসী, তাদেরকে কতজনকে মেরেছে, তাদেরকে কেন মেরেছে, তার জন্য পুলিশ ব্যবস্থা নেয়নি, এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন খারাপ হয়েছিল, এগুলো বিস্তৃতভাবে বলা প্রয়োজন। যে ঘটনা ওখানে হয়েছিল অত্যন্ত লজ্জা এবং নিন্দনীয়, কিন্তু তার আগে আদিবাসী সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হয়েছে সেই অংশটাও বলা প্রয়োজন। আমি ওখানে গেছি, ওখানকার ডিটেলস, যে পরপর কিভাবে হয়েছে, কিভাবে মেরেছে। লক্ষ্মণানন্দ সরস্বতীকে খুন করা হলো, আপনি জানেন লক্ষ্মণানন্দ সরস্বতীকে খুন করা হয়েছে? দেখুন মার্কেটিং এর কেমন প্রভাব। আমি একটু আগে যে বলছিলাম না যে এই কালচারাল মার্কসিজমের মার্কেটিং এর প্রভাব, আপনি কিন্তু লক্ষ্মণানন্দ সরস্বতীকে কিভাবে দিনের বেলায় খুন করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, সেটা কিন্তু সাংবাদিক হিসেবে জানি। আমি এই কদিন আগে ব্রিটিশ দূতাবাসে গেছিলাম, তাদের কাছেও এটা লেখা আছে। কারণ এই সিস্টেমের মধ্যে ওইটা এত বছর আগে ঘটে যাওয়া ঘটনা, সেটাকে কিন্তু গুজরাটের দাঙ্গা এবং এটাকে পুষ্ট করা হচ্ছে দিনের পর দিন ধরে, একদম নিভে যাওয়া আগুনকেও আবার পেট্রোল জ্বালিয়ে এটাকে রাখা হচ্ছে, কিন্তু লক্ষ্মণানন্দ সরস্বতীর কথা বলা হচ্ছে না। দেখুন যে কথাই এরকম নৃশংস ঘটনা হোক, মানুষের মৃত্যু হোক, সে প্রত্যেকটা ঘটনাই দুঃখের এবং একটাও ঘটনা হওয়া উচিত নয়। এবং এটাকে বন্ধ করতে গেলে সার্বিকভাবে লোকের জাগরণ প্রয়োজন। এবং যে মিথ্যা এই বাস্তুতন্ত্র ও চালাচ্ছে, যে একটা মাত্র, যে যদি হিন্দুরা সত্যিকারের অসহিষ্ণু হতো, তাহলে বাংলাদেশ থেকে এখানে যারা চলে আসেন তাদেরকে আপনি চেষ্টা করলেও কিন্তু ওখানে ফিরিয়ে নিতে পারবেন না। যে হিন্দু ওখানে মায়ের সামনে মেয়েকে ধর্ষিতা হতে দেখে এসেছে, 4 বছরের ছেলেটাকে দাউ দাউ করে জ্বলছে সেটা দেখে এসেছে, তাকে আপনি যাই বলুন না কেন সে ওখানে ফিরবে না। তার ওখানে হয়তো দোতলা বাড়ি আছে, প্রচুর জমি আছে, তাহলেও ফিরবে না। কিন্তু আচ্ছা বলুন তো, আপনার ইয়ের কথা মনে আছে, ওই যে গুজরাটের দাঙ্গার পরে যার ছবি, এরকম হাত জোর করা ছবি, কুতুবউদ্দিন আনসারি, তাকে পরে পশ্চিমবঙ্গে নিয়ে আসা, কুতুবউদ্দিন আনসারিকে পশ্চিমবঙ্গে পার্ক সার্কাসে আনে রাখা হয়েছিল। কুতুবউদ্দিন আনসারির 2 গার্ল চাইল্ড, 2 মেয়ে বাচ্চা। কুতুবউদ্দিন আনসারিকে এখানে দর্জির দোকান করে দেওয়া হয়েছিল। আচ্ছা বলুন তো, কুতুবউদ্দিন আনসারি আজকে কোথায় আছেন? কুতুবউদ্দিন আনসারি ওখানেই আছেন, আহমেদাবাদে আছেন। আপনি চাইলে আমি কুতুবউদ্দিন আনসারির বাড়িতে নিয়ে গিয়ে চা খাইয়ে নিয়ে আসতে পারবো। 2 মেয়ে বাচ্চাকে নিয়ে ও নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে, নিজের বিশ্বাস আছে আমার কিছু হবে না, ওখানেই ফিরে গেছেন। তার কারণ উনি জানেন যে কোনো একটা সময়ে বিপদ কিছু হয়েছিল, একটা দুর্ঘটনা হয়েছিল, কিন্তু ওদেরকে কেউ এথনিক ক্লিনজিং করতে চায় না। তখন তৃণমূল আর বিজেপি একসঙ্গে ছিল যে সময় এই ঘটনা। তাই কলকাতার চারপাশে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কারণ আমি অ্যাক্টিভলি তখন ইনভলভ ছিলাম এই পুরো বিষয়ের মধ্যে, স্বয়ংসেবক হিসেবে সব কিছু দেখতাম। এই প্রত্যেকটা জায়গায় কুতুবউদ্দিনকে কুমিরের বাচ্চার মতো করে করে নিয়ে যাওয়া হতো। বামপন্থীরা তৃণমূলের বিরুদ্ধেও নিয়ে যেত, বিজেপির বিরুদ্ধেও নিয়ে যেত। তা তাকে, তার যে ক্ষতি, তার যে ভয়, তাকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করত। কিন্তু কুতুবউদ্দিন এখানে থাকতে চায়নি। যদি আপনি যেটা বলছেন সেটাই হতো, যে হিন্দু সন্ত্রাসের জন্য মানুষ অতিষ্ঠ হতো, তাহলে কুতুবউদ্দিনরা ফিরে যেত না। আসলে এই কালচারাল মার্কসিজম, এই ধান্দাবাজ রাজনৈতিক শক্তি, এই নীতিহীন রাজনৈতিক চক্র এই জিনিসটাকে তৈরি করছে, কিন্তু মানুষ বিশ্বাস করছে না। মানুষ তো বাস্তবটা দেখছে। কুতুবউদ্দিনের পাশের বাড়ির লোকটা কুতুবউদ্দিনকে দেখছে। কুতুবউদ্দিন আপনার কথা কাগজের লেখা কেন দেখতে যাবে? কুতুবউদ্দিনের পাশের বাড়ির লোকটা তো কুতুবউদ্দিন ফিরে এসছে সেটা দেখবে। তার জন্য এই যে বলছেন শাখার সংখ্যা বাড়ছে, তার কারণ মানুষের অভিজ্ঞতা বলছে এরা মিথ্যে কথা বলছে, স্বয়ংসেবকেরা এরকম নয়, তার জন্যই শাখার সংখ্যা বাড়ছে।
এই কথাগুলো আপনি যেটা বলছেন যে আমি বলছি, এগুলো আমি বলছি না, আপনাদের সমালোচকেরা বলছে, কোনো কোনো ক্ষেত্রে আমিও আপনি বলছেন না মুখ্যমন্ত্রীও বলছেন। মুখ্যমন্ত্রীর আমি কতগুলো কোট আমি বলছি যে আমি কেন এতগুলো অনেকক্ষণ ধরে আমরা এই দাঙ্গার প্রসঙ্গ বা ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালের এপ্রিল মাসের 20 তারিখ তিনি বলছেন বিজেপি এবং তার সহযোগীরা, যার মধ্যে আরএসএসও রয়েছে, এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষাপটকে বিভাজনমূলক রাজনীতি করার জন্য ব্যবহার করছে। তারা আমাদেরকে ভাগ করতে চাইছে। আরএসএস এবং বিজেপি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছে। মানুষ তাদের প্ররোচনার ফাঁদে যাতে না পড়ে, তারা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির জন্য আমাদের ভাগ করতে চাইছে। এরপরে যখন মুর্শিদাবাদের দাঙ্গা হলো, তারপরেও বলছে এই হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত, ধর্মের নামে ভুল প্ররোচনা চলছে এবং এটি মানুষকে প্ররোচিত করছে। সরাসরি আরএসএসকে বলছেন আপনি মুখ্যমন্ত্রী। কোনো শিক্ষিত মানুষকে এটা বলে দেখুন তো, যে এটা বলেছে যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, যেখানে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে খুন করা হয়েছে, সেটা আরএসএস পরিকল্পনা করে করেছে। আপনি যে কোনো একজন ধান্দাহীন, বাস্তব বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করে দেখুন, তারা বিশ্বাস করবে? মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, যার কথা আইন শৃঙ্খলাকে রক্ষা করা, যার কথা যে রাজনীতির থেকে এটাকে আলাদা করে রাখা, তারা এই জেহাদি মৌলবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এই যে কথাগুলো যেগুলো বলছেন, যে এই একটার পর একটা ঘটনার কথা বলছেন, যে এক একটা জায়গাতে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বহু জায়গাতে দেখবেন যে সীমান্তবর্তী জায়গা থেকে, সীমান্তবর্তী যে জিপিগুলো, সেখান থেকে হিন্দুদের কি অবস্থা হয়েছে। এক একটা জায়গায় যেখানে তপশিলি জাতিভুক্ত মানুষের প্রচুর বাস ছিল, তার জন্যই সেই জায়গাগুলো সংরক্ষিত। ধরুন বাগদা থেকে গোসাবা পর্যন্ত, এই উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত যে বিস্তীর্ণ জায়গায়, যদি আপনি বাগদা থেকে গোসাবা পর্যন্ত আসেন, দেখবেন কিভাবে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তিত হয়েছে। সরকারি যে জায়গা, পিএইচির জায়গা, পিডাব্লিউডির জায়গা এবং রাস্তার ধারের জায়গা, সেগুলোর যে দখল হয়েছে, তার মধ্যে কতজন হিন্দু আছে। তপশিলি জাতিভুক্ত হিন্দুদের ওখানে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাই এক একটা জায়গা থেকে হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, সেখানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে। তাই এই বিষয়টা এরা দেখছেন না, কারণ এদের কাছে কেবল টাকা লুট করা ছাড়া চাকরি চুরি, রেশন চুরি, হসপিটাল সাপ্লাই চুরি, এছাড়া আর কোনো কিছু তাদের মাথার মধ্যে নেই। তাই হিন্দুদের বাঁচার অধিকার আছে, বাংলাভাষী হিন্দুদের বাঁচার অধিকার আছে। এই কথাটা বলার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, এটা মানবিক কথা। আপনি অটল বিহারী বাজপেয়ীর কে কোট করে বলছিলেন যে যে দেশের 80% 85% হিন্দু, সেখানে তো স্বাভাবিকভাবেই সেকুলারিজম থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো 70%-এর কাছাকাছি হিন্দু, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা বিপন্ন বলে বলছেন? দেখুন, দুটো বিষয়, যে যদি রাষ্ট্রশক্তির মধ্যে যে অংশটা আমাদের গণতন্ত্রের মধ্যে জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, এগুলো আলাদা প্যারালাল ভার্টিক্যাল কেন করা হয়েছে? যে অন্যায় করছে, ধরুন সন্দেশখালির ঘটনার ক্ষেত্রে কি দেখা গেল, যে ওখানে আইন বলে, ওখানে প্রশাসন বলে কিছু নেই, বিভিন্ন জায়গাতে তাই। 70% যদি হয়, সেক্ষেত্রেও যদি অপরাধী যে হয়, যারা অপরাধ করছে, প্রত্যেকটা জায়গায় দেখুন যে জেহাদি মৌলবাদকেই এরা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এবং পুলিশ প্রশাসনকে বলছে যে জেহাদি মৌলবাদী যারা ওখানকার গুন্ডা, ওখানকার মস্তান, তাদেরকে যেন কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়। সর্বোচ্চ আদালতও সে কথাই বলছেন যে ব্যবস্থা নিচ্ছ না কেন, করছো না কেন, পরিষ্কার করে দেখা যাচ্ছে। তাই প্রশাসনের একটা তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছেই। মুখ্যমন্ত্রী বা এইরকম যারা রাষ্ট্রের এক একটা রাজ্যের প্রধান, তাদের নিরপেক্ষ থাকা উচিত। তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, কিন্তু এইটা যখন বিশ্বাস নষ্ট হয়ে যায়, যখন নিজের চোখের সামনে দেখে মনে হয় যে এটা পশ্চিম বাংলাদেশই হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে যে মাদ্রাসার জন্যে যে বরাদ্দ করা হয়েছে যে পয়সা, আর সমগ্র উত্তরবঙ্গের উন্নয়নের তার 7 ভাগের 1 ভাগও দেওয়া হয়নি, বিভিন্ন খাতেই এরকম দেখা যাচ্ছে। যে মৌলবাদকে
জেহাদি মৌলবাদকে যারা বিভিন্ন জায়গাতে দুষ্কৃতী এবং মস্তান, তাদেরকে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। তো সেটা হিন্দু তো অসহায়, 70% থাক আর 50% থাক, হিন্দুরা অসহায়। আপনারা কি চাইছেন, বিজেপি সরকার তৈরি হোক এখানে? দেখুন, রাজনৈতিকভাবে আমি আবারও বলছি যে বিজেপিতেই তো সংঘের স্বয়ংসেবকেরা বেশি আছেন, তাই বিজেপির সঙ্গেই সংঘের যোগাযোগ বেশি আছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক কার্যক্রমে এবং রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নেয় না, বহুদিন থেকেই নেয় না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠন, পারিবারিক সংগঠন। তাই সেই হিসেবে আমরা চাই যে পশ্চিমবাংলার হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে থাকুক, এটাই আমাদের একমাত্র চাওয়া। যে পশ্চিমবাংলার বিবেকানন্দ, রবীন্দ্রনাথের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা টিকে থাকুক। সেখানে রবীন্দ্রনাথের সংস্কৃত বিজড়িত জায়গাকে ভেঙে দিতে হবে বাংলাদেশে, বা যেমন অবস্থা হচ্ছে, বা ইন্দিরা ভবনকে পুড়িয়ে দিতে হবে, এরকম অবস্থা যেন এখানে না আসে। তাই হিন্দু সুরক্ষিত থাকুক, আমাদের সংস্কৃতি এখানে টিকে থাকুক, যেটা আজকের অবস্থায় মনে হচ্ছে পশ্চিমবাংলার সব ক্ষেত্রেই সেটা বিপন্ন। যদি বিজেপি ভালো করে বা মন্দ করে, সেক্ষেত্রে কি আপনারা আলোচনা সমালোচনা করেন? রাহুল সিনহার সময় বিজেপি কিছু ছিল না, জিরো ছিল। দিলীপ ঘোষের সময় বিজেপি ভালো করেছে, তারপরে সুকান্ত মজুমদারের সময় কিছুটা খারাপ হয়েছে ফলাফল। এখন শ্রমিক ভট্টাচার্য, তার সামনে একটা বড় চ্যালেঞ্জ 2026-এর নির্বাচন। এরা প্রত্যেকেই তো সংঘের থেকেই এসেছে, তো এদের কাজ নিয়ে আপনারা আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করেন? যারা নিশ্চয়ই বিজেপির যারা সংঘের থেকে এসেছেন, তারাও কখনো কখনো আলোচনা করার জন্য আসেন। আমরাও যেগুলো দেখি যে এই জিনিসটা মানুষ চাইছে, এই জিনিসটা লোকের মনে হচ্ছে, তা আমার নিজের ভাই, নিজের বন্ধু থাকলে যেমনভাবে আলোচনা হয় সেভাবেই আলোচনা হয়। রাহুল দা যখন ছিলেন তখনও সেভাবেই আলোচনা হতেন, দিলীপ দা যখন তখনও করতেন। রাহুল দা ছিলেন কেন, রাহুল দা তো এখনও আছেন, দিলীপ দা এখনও আছেন। প্রেসিডেন্টের কথা বলছি। হ্যাঁ, প্রেসিডেন্টের একটা তার বাধা ধরা কিছু দায়িত্ব আছে, কিন্তু একজন বিজেপির কর্মী, সেক্ষেত্রে আজকে রাহুল দাও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিন্তু যখন তথাগত রায়ের মতো নেতা, তারা যখন সমালোচনা করেন, পার্টির নেতাদের বিরুদ্ধে সমালোচনা করেন, অসাধু কার্যকলাপের কথা বলেন, তখন আপনাদের রিয়াকশনটা কি? দেখুন, তথাগতদার মতো পণ্ডিত মানুষ, তথাগতদার মতো এইরকম ভূয়দর্শী মানুষ, তিনি যে সময়ে আমাদের সঙ্গে এসেছিলেন, সেই সময় এই যে চক্র, মানে কালচারাল মার্কসিজম, সেই সময় বামপন্থীরা ক্ষমতায় ছিলেন এবং সব কিছু মিলিয়ে আমরা আনটাচেবল ছিলাম। মানে আমি যে আপনার সঙ্গে বসে কথা বলছি, কারোর বাড়িতে গিয়ে আমি একজন আনটাচেবল, তার জন্য আমাকে বসে কথা বলে এক কাপ চা খেতে দেওয়াটাও একটা খুব বিশেষ ব্যাপার মনে হতো। সেই সময় তথাগত বাবুর মতো পণ্ডিত মানুষ, তথাগত বাবুর মতো প্রতিষ্ঠিত মানুষ, আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তথাগত বাবু একটা ডিপার্টমেন্টের ফাউন্ডার হেড, কনস্ট্রাকশন এই ডিপার্টমেন্টে। তাই তথাগত বাবুর কন্ট্রিবিউশন এই বাঙালি হিন্দুর যে লড়াই, সেটাতে অসাধারণ কন্ট্রিবিউশন। একটা রাজনৈতিক পরিমণ্ডলের বাইরেও তথাগত বাবু আজকের বেঁচে থাকা বাঙালিদের মধ্যে একজন প্রণিধানযোগ্য মানুষ। না, আমি জিজ্ঞেস করলাম যে তিনি যখন সমালোচনা করেন, সেটা তার সমালোচনাগুলো সেটা ওনাকে জিজ্ঞেস করবেন, আর রাজনৈতিক দলের যারা দায়িত্বে আছেন তাদের জিজ্ঞেস করবেন। তার উত্তরও আমাকে দিতে হয়নি। আর তথাগত বাবু আমার থেকে অনেক সিনিয়র এবং পণ্ডিত মানুষ, দুটোর কোনোটার মধ্যে আমি যুক্ত নই। তাদের যা সমালোচনা হয়েছে তাদের দলের লোকেদেরকে জিজ্ঞেস করুন। কিন্তু অনেকেই বলে যে মূল রাজনৈতিক যে মেরুদণ্ড বিজেপির, সেই মেরুদণ্ড হিসেবে কাজ করে আরএসএসই বকলমে রাজনৈতিক অংশীদার। না, বিজেপি, ভারতীয় জনতা পার্টির মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে স্বয়ংসেবকেরা বেশি আছেন। তার জন্য যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে স্বয়ংসেবক থাকবেন, যেমন ভারতীয় মজদুর সংঘে স্বয়ংসেবকেরা আছেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে স্বয়ংসেবকেরা আছেন। যেখানে স্বয়ংসেবক আছেন সেখানে আমাদের সঙ্গে সম্পর্ক আছে। এবারে রাজনৈতিকভাবে কোনো একটা কথা বললে স্বয়ংসেবকেরা শোনেন, বিদ্যার্থী পরিষদে কোনো একটা কথা আমরা বললে স্বয়ংসেবকেরা শোনেন, মজদুর সঙ্গে আমরা কিছু বললে শোনেন। বিজ্ঞান ভারতী ভারতবর্ষের সবচেয়ে বড় বিজ্ঞান প্রচার প্রসারের অর্গানাইজেশন,
তা সেখানে আমরা একটা কথা বললে স্বয়ংসেবকেরা শোনেন, এইটাই যোগাযোগ। তার জন্য যেহেতু বিজেপিতে স্বয়ংসেবকেরা আছেন, তাই আমাদের যোগাযোগ, সক্রিয় যোগাযোগ আছে। কিন্তু বলা হয় যে পশ্চিমবঙ্গে বিজেপি যে ধীরে ধীরে বাড়ছে, সংখ্যায় বাড়ছে, সমর্থনে বাড়ছে, তার পেছনে অন্যতম কারণ আরএসএস। হ্যাঁ, স্বয়ংসেবক, যোগ্য স্বয়ংসেবকেরাই বিজেপির দায়িত্ব নিচ্ছেন। তার মানে এই নয় যে বিজেপির সকলেই স্বয়ংসেবক বা বিজেপিতে যারা এসেছেন তারা সবাই সংঘ শাখা থেকে এসেছেন। তাছাড়াও যারা বিজেপিতে সংঘের বাইরে থেকেও আসেন, তাদের সঙ্গেও আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। এরকম অনেকে আছেন, বিজেপির সর্বভারতীয় নেতা হয়েছিলেন, এখনও আছেন, তারা সংঘের থেকে আসেননি, কিন্তু তারা আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ওয়ার্ল্ড ভিউ, জীবন দর্শন সব কিছুর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। তারাও স্বয়ংসেবকের মতোই তাদের জীবন হয়ে গেছে। অনেকে সমালোচনার সুরে এটা বলে যে এই যে আরএসএস এর যে হিন্দু ঐক্যের যে বার্তা, এটা কার্যত, যদি পশ্চিমবঙ্গের কথাই বলি, কার্যত সামাজিক মেরুকরণের একটা অস্ত্র হিসেবে কাজ করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো মেরুকরণ দূরের কথা, পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর অস্তিত্বটাই তো বিপন্ন। বাংলাদেশে এত স্বাধীনতা সংগ্রামী, এত মঙ্গল কাব্য, এত সাহিত্য, এত কিছু বাঙালি হিন্দু বাঙালিরা করেছেন। আজকে বাংলাদেশে তার কদিন পরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সেই বাংলাদেশের যা ভবিতব্য সেদিকেই এগোচ্ছে। এখানে মেরুকরণ তো একটা ছোট কথা, এখানে আমাদের অস্তিত্বটাই বিপন্ন। আর কিছুদিন পরে এখানে বাংলাভাষী হিন্দু আর পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। কেন, কারণ কি? মুর্শিদাবাদ, মালদা, একজন সাংবাদিক হিসেবে, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে কারণ সহজে বোঝা যায় যে রাজনৈতিক মদতে জেহাদি মৌলবাদ হিন্দু বাঙালিকে এখান থেকে এথনিক ক্লিনজিং করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, মা বোনের উপর অত্যাচার করছে, লুট করছে। বাংলাদেশে যেভাবে এথনিক ক্লিনজিং হয়েছে, যে একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে বিতাড়ন করা হয়েছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের মধ্যেও সেই ভয়াবহ থাবা দিনে দিন আরও বাড়ছে। আমি একটা জায়গায় কন্ট্রাডিক্ট করব। আপনি এথনিক ক্লেন্সিংয়ের কথা বলছেন, পশ্চিমবঙ্গের কথা বলছেন, মণিপুরে বিজেপির সরকার, সেখানেও তো এথনিক ক্লেন্সিংই দেখা গেছে। মণিপুরীকে যদি আপনি সঠিকভাবে দেখেন, যে সোনামহিদের সঙ্গে মেইতি একেবারে পরিষ্কারভাবে একটা বিদেশি চক্রের মদত। মণিপুরে আপনার মনে থাকতে পারে যে আসাম রাইফেলসের যে হেডকোয়ার্টার্স, তখন বিজেপি টিজেপি আসেনি, ওই মেয়েরা নগ্ন হয়ে গিয়ে তারা প্রোটেস্ট করেছিল, তার সামনে লেখা ছিল ইন্ডিয়ান আর্মি রেপ আস। তাই মণিপুরের মধ্যে এই যে বিদেশি মদত এবং ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে বীজ, সেইটা নিয়ে সামান্য রাজনৈতিক স্বার্থে যারা খেলা করছেন তাদের সতর্ক থাকা উচিত। তাই মণিপুরের বিষয়টাকে সরলীকরণ করলে দেশের ক্ষতি হবে। আমাদের এরকম কোনো একটা জিনিসের সঙ্গে আরেকটার তুলনা করলে একটু সাবধান থাকা দরকার। এখানেও তো আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলছেন যে ইনফিল্ট্রেশন বা বিদেশি মদত যেটাকে বলে, ইনফিল্ট্রেশনটা কি বিদেশি মদত নয়? দেখুন, বিদেশি মদত মানে যে অনেকগুলো বিদেশি মদত বিভিন্নভাবে হয়, ডিপ স্টেটের আমরা এখন সকলেই জানি। অনেক ক্ষেত্রে যেখানে বিদেশি মদত ভারতবর্ষকে ভাগ করার জন্যে হচ্ছে। এবারে পশ্চিমবঙ্গের যে অনুপ্রবেশ, যেমন ধরুন শাকিল আহমেদ একজন অনুপ্রবেশকারী। সে নদিয়ার করিমপুরে এসে প্রথমে ভোটার কার্ড করে, তারপরে সেখান থেকে সে অন্যান্য যে রেশন কার্ড অমুক তমুক করে সব কিছু করে, কিন্তু ওর মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করার জন্য ইউনিট তৈরি করা, এবং ও তার জন্য স্লিপার সেল করা তৈরি করে। এবারে সরকার পরিবর্তন হলো, নতুন সরকার এলো, 11,500 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হলো, তার মধ্যে শিমুলিয়ার মাদ্রাসাও ছিল। এবারে সেই মাদ্রাসা থেকে কওসরের মতো ভারতীয় মেয়েদের, ও কিন্তু বাংলাদেশি, শাকিল আহমেদ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, কওসর কিন্তু ভারতীয় একটি মেয়ে, তাতে তারা গরিব মানুষ খাওয়ার জন্য সেই ইয়েতে এসছে, খারিজি মাদ্রাসা এসছে,
তার মানে এইটা আপনি বিদেশি মদত বলবেন না রাজনৈতিক নির্বুদ্ধিতা বলবেন? এই 11,500 খারিজি মাদ্রাসাকে কোনো রকম ইন্সপেকশন ছাড়া, কোনো রকম রিপোর্ট ছাড়া তাদেরকে অনুমোদন দেওয়া, এবং তারপরে শাকিল আহমেদের মতো লোককে ওখানে স্লিপার সেলের জন্য রসদ তৈরি করতে দেওয়া, এইটা বিদেশি মদতও বটে। কারণ ওরা আইইডি তৈরি করছিল এই আজকে যে সরকার বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে, তারপরে এসেছে না যে আওয়ামী লীগের নেতাদের মারার জন্য, এর জন্যই আইইডি বাংলাদেশে যেত। তাই এই বিষয়টাকে এভাবে বোঝা উচিত যে বিদেশি মদতের সঙ্গে রাজনৈতিক নির্বুদ্ধিতা এবং সামান্য সময়ের সামান্য কিছু রাজনৈতিক লাভের লোভে আমরা দেশের যে সুরক্ষা সেটাকে নষ্ট করে ফেলছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইটা আরো বেশি করে উঠে আসছে। কারা করছে? আমি যে বললাম, তিনটে শক্তি মূলত করছে। একটা জেহাদি মৌলবাদ, তাদের এজেন্ডা, তাদের কি করতে চায় সেটা ফিক্সড, সহজে বোঝা যায়। এদেরকে সহযোগিতা করেছে সব ক্ষেত্রে। ধরুন ধীরে ধীরে ধরুন এখানে মুসলমান সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত এবং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা আছে এরকম মুখ আছেন। এখানে ডিআইজি সংখ্যালঘু সম্প্রদায়ের, যিনি অত্যন্ত ভালো মেধাবী ছাত্র এবং এখানকার সমাজ এবং এখানকার বিষয় সম্পর্কে অত্যন্ত দরদি মানুষ, তাকে কিন্তু মুখ করে রাখা হয় না। সাম্প্রদায়িক যারা কেবলমাত্র এই জেহাদি মৌলবাদের চক্রেরই সহযোগিতা করবে, রাজনৈতিকভাবে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়। তো কেন দেওয়া হয়? কারণ এইরকম একটা অস্থির সমাজ থাকলে সংখ্যালঘুদের তো বোরের মতো ব্যবহার করা যায়। ধরুন মারা যাচ্ছে কে? মুসলমান সম্প্রদায়ের। মারছে কে? মুসলমান সম্প্রদায়ের। আমি সিন্ডিকেট চালাবো, আমার হয়ে বোরের কাজ কে করবে? মুসলমান সম্প্রদায়ের। এবং যত বেশি এদেরকে অশিক্ষিত করে রাখবো, তত বেশি আমার রাজনৈতিক ফায়দার সুবিধা হবে। তাই টাকা লোটার জন্যে রাজনৈতিক চক্র এদেরকে ব্যবহার করছে। তাই প্রথম যে বিপদ সেটা জিহাদি মৌলবাদ। দ্বিতীয় বিপদ যেটা, যে একেবারে নীতিহীন একটি রাজনৈতিক চক্র, যাদের কোনো নীতি নেই। আপনি যে কোনো অনেক সিনিয়র একজন কোনো এই দলের নেতাকে নিয়ে আসুন, যে আপনাদের আদর্শ কি? ধরুন আমি প্রথমেই বললাম যে আমি বামপন্থা বিশ্বাস করি না বা মার্কসিজম বিশ্বাস করি না, কিন্তু মার্ক্সবাদী বা বামপন্থী কাউকে আনলে সে একটা নীতির কথা বলতে পারবে। আমাদের দুর্ভাগ্য যে এরকম একটি রাজনৈতিক দল আমাদের এখানে এত শক্তিমান হয়ে গেছে, যাদের আদর্শগতভাবে কোনো রকম ভিত্তি নেই। তার জন্য তাদের একমাত্র উদ্দেশ্য টাকা রোজগার করা, একমাত্র উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা। তার জন্য যদি একটা বিধানসভা নির্বাচনে 62টা লোককে খুন করতে হয়, তা 62টা লোককে খুন করে দেবে, কারণ তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। এদের ক্ষেত্রে জেহাদি মৌলবাদ একটা সহজে পাওয়া অস্ত্র হয়ে গেছে। তাই জেহাদি মৌলবাদের সঙ্গে এই রাজনৈতিক চক্রের যুগলবন্দী আমাদের এখানে সংগঠিত হয়ে গেছে। তাই এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, এটার সুযোগ নিয়েছে কালচারাল মার্কসিজম। কালচারাল মার্কসিজম মানে ধরুন আমাদের যে পত্র পত্রিকা এবং মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশ, সেটা মূলত কালচারাল মার্কসিজমই চালায়। মানে ধরুন কালচারাল মার্কসিজম কিন্তু সিপিআই সিপিএমকে সমর্থন করবে না, কারণ তারা গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে। আপনি বড় বড় কাগজগুলো বাংলা ইংরেজিতে কলকাতা থেকে যেগুলো প্রকাশিত হয়, দেখবেন মূলগতভাবে সারা মাসের মধ্যে 30টা উত্তর সম্পাদকীয়, তার মধ্যে 25টা দেখবেন ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে, যে ভারতীয় গণতন্ত্রের কত কি খারাপ দিক আছে। ভারতীয় গণতন্ত্র পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এর জন্য আমার অবস্থা চীনের মতো হয়ে যায়নি, আমার অবস্থা দক্ষিণ আমেরিকার মতো হয়ে যায়নি, যেই থাকুন না কেন। আগে আরেকটা দল ছিল অন্য রাজ্যে, তো একটার পরে একটা দল পরিবর্তিত হয়। যাই হোক না কেন, ভারতীয় গণতন্ত্রের যে ভালো দিকটা, সেটা সম্পর্কে আপনি লেখা দেখতে পাবেন না, কারণ এরা ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। কিন্তু সংবাদ মাধ্যমে তো সেই সমালোচনা করার অধিকার আছে। নিশ্চয়ই ভারতীয় গণতন্ত্রের সমালোচনা করার অধিকার আছে, ঠিক তেমনই মাওবাদের সমালোচনা করার অধিকার আছে, ঠিক তেমনই জেহাদি মৌলবাদের সমালোচনা করার অধিকার আছে। আপনি কি রাষ্ট্র আর গণতন্ত্র এক জায়গায় বলছেন? না, আমি বলছি আপনার কখনো মনে পড়ে যে বাংলাদেশে যে
নিরবচ্ছিন্নভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এইসব বড় বড় সংবাদপত্রগুলোর আপনার কখনো মনে পড়ে যে বড় উত্তর সম্পাদকীয় লেখা হয়েছে তার ব্যাপারে? ধরুন 2001 সালে যখন 4 দলীয় সরকার হয়, আমার পরিষ্কার মনে আছে, আপনি আর্কাইভ খুঁজে দেখুন, যে 2 বছরের মধ্যে একটা হয়তো লেখা বেরিয়েছে। অথচ ভারতীয় গণতন্ত্র কতটা খারাপ তার জন্য প্রচুর লেখা বেরোয়। এরাও বিশ্বাস করেন যে ভারতীয় গণতন্ত্রের পক্ষে একটা নীতিহীন রাজনৈতিক শক্তি এবং জেহাদি মৌলবাদ, এই দুটো যদি একসঙ্গে চলে তাহলে ভারতীয় গণতন্ত্রের পক্ষে সেটা একটা বড় চ্যালেঞ্জ। কালচারাল মার্কসিজম মানে এই অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, যে যাদের হাতেই মূল ধারার প্রচার মাধ্যম আছে, তারাও কিন্তু চায় যে ভারতীয় গণতন্ত্র এখানে শেষ হোক। কলকাতার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তিনটে শক্তি একসঙ্গে কাজ করছে: জেহাদি মৌলবাদ, নীতিহীন রাজনৈতিক শক্তি আর কালচারাল মার্কসিজম। মার্কসিজম শব্দটা কেন ব্যবহার করছেন এখানে? কালচারাল মার্কসিজম আজকে তো মানে সারা পৃথিবীতেই এটা নিয়ে বিস্তৃত আলোচনা আছে যে ক্লাসিক্যাল মার্কসিজম মানে মূলধারার যে মার্ক্সবাদ, তার সঙ্গে কালচারাল মার্কসিজমের একটু মূলগত পার্থক্য আছে, টেকনিক্যাল বিষয়। এনারা কালচারাল মার্কসিজম, আর এটাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই ধরুন উত্তর সম্পাদকীয় বা সম্পাদকীয় বিভাগের যিনি কাজ করছেন, তিনি কালচারাল মার্কসিস্ট, কিন্তু আপনি মনে করছেন আরে এটা তো, ইনি তো সকলকেই সমালোচনা করছেন, কিন্তু জ্যোতি বসু সমালোচনা করছেন, এখানকার বামপন্থী সিপিআইএম পার্টির সমালোচনা করছেন। অবশ্যই করবেন, কারণ উনি বিশ্বাস করেন না যে গণতান্ত্রিক ভারতবর্ষেরই উনি বিপক্ষে। সিপিএম একটি রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তারা বিপক্ষে। তাই কালচারাল মার্কসিজমকে আমাদের বোঝা প্রয়োজন, কারণ আমার যে সর্বনাশ হচ্ছে, আমি বাঙালি হিন্দু এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাব, তার তাত্ত্বিকভাবে, তার ক্ষেত্রে আমরা যে শিক্ষিত মানুষেরা লড়াই করলাম না, প্রতিবাদ করলাম না, তার দায়টা মূলগতভাবে কালচারাল মার্কসিজম। রাজনৈতিকভাবে যদি আপনি ইতিহাস দেখেন, তাহলে সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলনের সময় কারা কারা ছিলেন, মানে তাত্ত্বিকভাবে কারা ছিলেন, তাদের একদম লড়াইয়ের স্তরে কারা ছিলেন, দেখবেন যে তারা ভারতীয় গণতন্ত্রের বিশ্বাস করেন না। অতি বাম যাদের বলা, আমি আবারও বললাম, অতি বাম একটা, যারা ওই একেবারে তৃণমূল স্তরে, মানে জঙ্গলে বা প্রকৃত অর্থে মাটিতে যারা লড়াই করছেন, সেক্ষেত্রে তারা হয়তো সশস্ত্র লড়াই করছেন, তেমন আরবান নকশাল, এবং সব কিছু মিলিয়ে এদের যে একটা শক্তি, যাদের তারা তাত্ত্বিকভাবে সহযোগিতা করছে, সেটা কালচারাল মার্কসিজম। তারা বিশ্বাস করেন যে ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করতে হবে। তারা ক্রিটিক্যাল থিওরিকে বিশ্বাস করেন, যে একে প্রথমে চ্যালেঞ্জ করো, তারপরে রিজেক্ট করো, যে না, এই পুজো পদ্ধতি, ভারতবর্ষের যে সংস্কৃতি, এগুলো ভুল। বিবেকানন্দকে চ্যালেঞ্জ করো, রিজেক্ট করো, রবীন্দ্রনাথকে রিজেক্ট করো, তারপরে রিবেল, যে তার বিরুদ্ধে বিদ্রোহ করো। আজকে বাংলাদেশে যা হচ্ছে, যে রবীন্দ্রনাথের চিহ্ন মুছে দেওয়া হচ্ছে। কালচারাল মার্কসিজমের যে থিওরি, তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিম, ঋষি অরবিন্দ। কালচারাল মার্কসিজম মানে আপনি প্রচণ্ড তাত্ত্বিক কালচারাল মার্কসিস্টকে নিয়ে এলেও শ্রী অরবিন্দকে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথকে খণ্ডন করতে পারবেন না। কারণ শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ এবং অনেক ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ইয়েতে বাঙালি মনীষীদের যে ভাবনা, সেটা কালচারাল মার্কসিজমকে বিরোধিতা করে, নস্যাৎ করে, এবং সেটা খণ্ডন করার ক্ষমতা আজকেও কালচারাল মার্কসিস্টদের হয়নি। তার জন্য এই পুরো জায়গা থেকে, যেখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দের জায়গা, সেখান থেকে আমাদের সংস্কৃতি মুছে যাক, সেটা এই নীতিহীন রাজনৈতিক শক্তির মাধ্যমেই হোক কিংবা জেহাদি মৌলবাদের মাধ্যমেই হোক, সেটা তারা চায়। এই কালচারাল মার্কসিজমের কথা বলছেন, দেশের কোন কোন রাজ্যে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে? আর গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, এগুলো কি এর বাইরে রয়েছে? সারা পৃথিবীতেই
তাদের প্রভাব আছে। ফ্রাঙ্কফুর্ট স্কুলের থেকে এতদিন ধরে তাদের চেষ্টা চলছে, তাদের ভাবনা, তাদের চিন্তা আছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা যে চায় সেইটা ফলিত রূপে দেখার একটা সুযোগ তাদের সামনে আছে, যে রবীন্দ্রনাথ বিবেকানন্দের আদর্শের একটা বাংলা, সেটা প্রথমে বাংলাদেশের মতো হয়ে যাবে, তারপরে তারা যেমন একটা হেজিমনি চাইছে সেটা একদম সেই অবস্থায় হবে। গুজরাটে এরা নেই। গুজরাতের ক্ষেত্রে ধরুন বিভিন্ন জায়গায়, গুজরাট, মহারাষ্ট্রেও বহু সময় এর চ্যালেঞ্জ হয়, সব জায়গাতেই আছে। কিন্তু বাংলাতেও বলছি, পশ্চিমবাংলাতে আমরাই রবীন্দ্রনাথ বিবেকানন্দকে মুছে দেওয়া যাবে না। রবীন্দ্রনাথ বিবেকানন্দকে আমরা পশ্চিমবাংলায় এবং বাংলার মানুষ রবীন্দ্রনাথ বিবেকানন্দকেই রাখবে। তাই চ্যালেঞ্জটা কঠিন, কিন্তু চ্যালেঞ্জ মানুষ গ্রহণ করছে। গুজরাতেও করেছে, মহারাষ্ট্রেও করেছে, বাংলাতেও মানুষ গ্রহণ করছে। ধরুন আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। 21 সালের নির্বাচনের আগে কিছু কালচারাল মার্কসিস্ট পেয়ে গেলেন, নো ভোট ফর বিজেপি। তার কারা করছে কোনো নাম নেই, কে বলছে কোনো নাম নেই। এটা কালচারাল মার্কসিজমের বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি ওই যে যারা লিখছেন তারা গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে। তাতে কি হলো, তার পরে এমন একটা দল এলো, তারা এই আরজি করের মতো ঘটনার সাক্ষী হতে হলো। আমাদের সাক্ষী হতে হলো যে একজন মন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে ওই রকম বস্তা বস্তা টাকা হচ্ছে। সাক্ষী হতে হলো শিক্ষিত বেকার ছেলেমেয়েরা রাস্তার মধ্যে এইভাবে দিনের পর দিন পড়ে আছে। কেন না, কালচারাল মার্কসিস্ট ওখানে লিখেছিল নো ভোট ফর বিজেপি। ভারতবর্ষের যে কটা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে, আপনি বিগত 5 বছর 10 বছরের মধ্যে দেখান যে এই ঘটনাগুলোর মতো এই রকম মানুষের মানবতার অপমান অন্য কোথাও হয়নি। তাই নো ভোট ফর বিজেপি বলার পরে সবচেয়ে বেশি খারাপ দলকেই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে উঠে আসতে হলো। কিন্তু এ রাজ্যের শাসক দল তো প্রায় প্রতি দ্বিতীয় দিনে একটা করে ঘটনা নিয়ে আসছে, যেখানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা আরো গভীর চক্রান্ত, যে বাঙালি বলে। ধরুন এই যে বাংলাদেশের, আমরা আমি পূর্ব বাংলা থেকে আসা পরিবারের ছেলে, এই যে এত মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে। ওই ভাষা আন্দোলনের সময় 2 লক্ষ মহিলাকে গণধর্ষিতা হতে হয়েছে, এর মধ্যে বেশিরভাগই বাংলাভাষী হিন্দু। এবারে এই যে প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দু বাঙালির ওপরে অত্যাচার হচ্ছে, সেইটা কি কারা করছে? বাংলাভাষী লোকেরাই তো করছেন। এই যে বাংলাদেশ থেকে এত মানুষ এখানে অতিষ্ঠ হয়ে চলে এসেছেন, তারা মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষিতা হতে দেখে এসেছেন, সেই অত্যাচার করেছে কারা? তারা বাংলাভাষী নন। তাই আমাদের মূল যে সমস্যা, সেটার মধ্যে এদের পরিকল্পনা হচ্ছে পশ্চিম বাংলার যে বাংলাভাষী হিন্দু, তাদেরকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কদিন আগে মুর্শিদাবাদে যে ছেলেটি মারা গেছে, তা ঝাড়খণ্ড কংগ্রেস শাসিত, মানে বিজেপি শাসিত নয়। তাহলে ওখানকার পুলিশ পোস্টমর্টম করে তার যে রিপোর্ট দিয়েছেন তাতে বলেছে যে কেউ খুন করেনি। তাই এবারে পুলিশ যদি মিথ্যে কথা বলে, সেটা অবিজেপি শাসিত জায়গাতেই বলেছে। কিন্তু এখানে যে চক্র, যে এই নীতিহীন রাজনৈতিক শক্তি কালচারাল মার্কসিস্ট, তারা বলছে কাগজ ফ্রন্ট পেজার করছে, তারা বলছে প্রাইম টাইমে দেখাচ্ছে। এটা কিন্তু একটা বাস্তুতন্ত্র, এটা কিন্তু একটা ইকোসিস্টেম। এই তন্ত্র যেটা, সেই তন্ত্র প্রমাণ করছে বাঙালি যদি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে ভারতবর্ষের মানুষ বাঙালি হিন্দুর পাশে দাঁড়াবে না। যেমন পূর্ববঙ্গে নিরীহ মানুষকে অত্যাচার করতে পারছে, তার সঙ্গে কেউ নেই। পূর্ববঙ্গে হিন্দু এই দীপু দাসের ঘটনার মতো ঘটনা ঘটার পরে তারা ঘুরে বেড়াচ্ছে। তার মানে বাঙালির কি নতুন সংজ্ঞা তৈরি করা হচ্ছে? বাঙালিকে ভারতবর্ষের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার জন্যেই এরা একইভাবে প্রাদেশিকতা ছড়াচ্ছে।
মিথ্যেভাবে, এই ঝাড়খণ্ডের ব্যাপারটা তো মিথ্যে কথা বললো। ঝাড়খণ্ডে বিজেপি শাসিত নয়, যারা এখানে প্রতিবাদ করছেন, বলছেন ওই মৃতের বাড়িতে গেছেন, তাদের লোকেরাই ওখানে শাসন করছেন। তা তারা কেন তাদের পুলিশকে দিয়ে সঠিক তথ্য কেন বের করেননি? আর পুলিশের তথ্য আসার আগে এতগুলো মানুষকে খেপিয়েছেন কেন? জাতীয় সড়ক বন্ধ করে রেখেছেন কেন? এই যে অস্থিরতা তৈরি করা, সেই অস্থিরতা তৈরি করার মূল কারণ হচ্ছে বাংলাভাষী হিন্দুকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে বাংলাদেশে যেমন অত্যাচার করতে পারছে, পশ্চিমবঙ্গেও সেভাবেই করতে পারবে। সেটা কি করে সম্ভব? বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র, দেশের জাতীয় সঙ্গীত বাঙালির লেখা, সত্যেন্দ্রনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, একদম। এদেরকে অস্বীকার করা মানে অস্বীকার করানো যেতে পারে? এটাই তো, ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে তার মূলে ছিল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন। এবং এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রতিষ্ঠাতা, তিনিও বাংলাতে এসেই অনুপ্রেরণা নিয়ে গেছিলেন। পুলিন বিহারী দাসের অনুশীলন সমিতির থেকেই তিনি শিখে গেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি করার যে জিনিস, যে পদ্ধতি। তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম যে সেবা কাজ হয় দামোদরের বন্যার সময়, সেই সেবা কাজে অংশ নিয়েছিলেন। শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষে পরিষ্কার উল্লেখ আছে। আমাদের দ্বিতীয় সরসংঘ চালক যিনি মাধব সদাশিব গোলওয়ালকর, তিনি স্বামী অখণ্ডানন্দের শিষ্য ছিলেন। এই অখণ্ডানন্দের একদম শেষ দিন পর্যন্ত উনি সঙ্গে ছিলেন। তাই আমাদের যে আদর্শের, তার মূলটাতেও আছে বাঙালি মনীষীদের যে ভাবনা। তার থেকে ভারতবর্ষকে লড়াই কঠিন, কিন্তু ভারতবর্ষ হারবে না, ভারতবর্ষ জিতবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের লক্ষ্যটা কি? শুধুই মাত্র একটা সাংস্কৃতিক আন্দোলন চলছে, নাকি ভবিষ্যতে একদম রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য আপনারা পাকাপাকিভাবে ক্ষমতায় রাজনৈতিক সংগঠন আমরা নই। আমরা মানুষকে, আমাদের কাজ একটাই, শাখা করা। শাখার মধ্যে মানুষকে দেশভক্ত, কর্তব্যনিষ্ঠ মানুষ তৈরি করা। আমরা এখন 5টা বিষয় পশ্চিমবঙ্গের ঘরে ঘরে নিয়ে যাচ্ছি। একটা হচ্ছে সামাজিক সমরসতা, মানে এই জাতিভেদ প্রথা মুক্ত একটি সমাজ, সেখানে উঁচু বর্ণ নিচু বর্ণের ভেদাভেদ থাকবে না, এটা আমরা প্রত্যেক ঘরে গিয়ে বলছি। দ্বিতীয় যে বিষয়, সেটা আমরা বলছি যে স্বদেশ, স্বভাবনা, যে জাগরণ বাংলা থেকে শুরু হয়েছিল, সেই স্বয়ের জাগরণ, স্বভাষা, স্বভূষা, নিজের দেশের প্রতি, নিজের ইতিহাসের প্রতি গর্ববোধ, সেটা নিয়ে আমরা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি। আমরা বলছি যে জল জঙ্গল নষ্ট করো না, প্লাস্টিক ব্যবহার করো না, একটা ব্যাগ সঙ্গে হাতে নিয়ে বাজারে যাও। তাই পরিবেশ আমাদের তৃতীয় বিষয়, জাতিভেদ মুক্ত সমাজ, স্বয়ের প্রতিষ্ঠা, পরিবেশ। চতুর্থ একটা বিষয় আমরা ঘরে ঘরে গিয়ে বলার চেষ্টা করছি, যে পরিবার প্রবোধন, যে আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই কালচারাল মার্কসিজম জায়গা পাবে। আমার মেয়েটা হঠাৎ এসে বলছে আমি মেয়ে নই, আমি অন্য কিছু, আমি বিয়ে করব না, আমি মেয়ে নই। এইটা একটা মার্কেটিং। মানে ধরুন আমরা যে হোমোসেপিয়েন্স, সেটা তো 20 বছর 30 বছরে আমাদের বিরাট কিছু পরিবর্তন হয়ে যায়নি। তাই বৃহন্নলা কিংবা শিখণ্ডী মহাভারতের যুগেও ছিল, কিন্তু মানুষ জানতো যে কয়েক হাজারের মধ্যে একজন, কিন্তু 10 জনের মধ্যে একজন হওয়ানোর যেটা, সেটা আর মার্কেটিং। তাই এটার জন্য আমার বাংলাভাষী পরিবারকে বাঁচানোর জন্য পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই পরিবারের বাঁধনটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়েছে। যেখানে যেখানে আরব সাম্রাজ্যবাদ গেছে, যেখানে যেখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদ গেছে, সারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন, কোনো জায়গাতে কিন্তু প্রাচীন সভ্যতা আর টিকে নেই। আমরা টিকে আছি, তার কারণের অন্যতম কারণ পরিবার। তাই পরিবার ব্যবস্থা আমাদের যে আছে, বিশেষ করে বাঙালি পরিবার ব্যবস্থা অত্যন্ত সুন্দর। সারা স্বদেশী সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের এই সমাজ এবং পরিবারের কথা বলেছেন। আর শেষ আরেকটা বিষয় আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নাগরিক কর্তব্যবোধ। আমরা প্রাচীন ভারতে এত ভালো ভালো জিনিস ছিল, এত কথা বলছি, কিন্তু আমরা ট্রাফিক আইন মানছি না,
আমরা হাসপাতালে ঢোকার আগে দেখবেন দুটো গেট একেবারে পানের পিকে ভর্তি হয়ে গেছে। তাই নাগরিক হিসেবে একটা সভ্য দেশের মানুষের যে কর্তব্য, সেই কর্তব্য আমাদের পালন করতে হবে। এই কথাটা আমরা পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে গিয়ে বলছি, আমাদের এখন সেই কাজই চলছে। শেষ প্রশ্ন, সামনে নির্বাচন, কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে? মানুষ বাঁচবে, মানুষ জিতবে। পশ্চিমবঙ্গকে এইভাবে থেতলে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের হিন্দু, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, রবীন্দ্রনাথ বিবেকানন্দের সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গ বাঁচবে, এটাই আমার বিশ্বাস। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রায় 100টার কাছাকাছি সোশ্যাল স্কিম, এখনও আবার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হলো, বেকার ভাতা যেটা মানে একদম ইউনিক, এই আইডিয়াগুলো কোনো কাজ করবে না বলছেন? দেখুন, মানুষ কে নির্বোধ ভাবাটা ঠিক নয়। মানুষের আর্থসামাজিক অবস্থা, তার এই কত বছরের মধ্যে এখানকার বেকারত্ব, পরিযায়ী শ্রমিকের সংখ্যা, আমার বাড়ির ছেলেটা সারা বছর বাড়িতে থাকতে পারে না, আমার এখানে শিল্প হয়নি, সিঙ্গুরের শিল্পও হয়নি, কৃষিও হয়নি, এগুলো মানুষ বোঝে না। আপনি মনে করেন যে সিঙ্গুরের মানুষটা বুঝছে না যে আমার এখানে শিল্পও হলো না, কৃষিও হলো না? আজকে সুন্দরবনের এক একটা গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যায় 6 মাস 7 মাসের জন্য, ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে বাইরে যেতে হয়, এটা বোঝে না। এই এতগুলো চাকরিহারা শিক্ষকের পরিবার, তারা দেখেনি টাকাগুলো কারা নিয়েছে? আরজি করের ঘটনার সময় দেখেনি যে হাসপাতালগুলোতে কি দুর্নীতি হচ্ছে? আপনারা বাঙালি মানুষকে এত নির্দয় মনে করছেন কেন? এত স্বার্থপর নির্দয় মনে করছেন কেন? বাঙালির মধ্যে সেই সাংঘাতিক সিংহ হৃদয়ের বাঙালি, সেটা এখনো বেঁচে আছে, দেখবেন। অবশ্যই। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, অনেক কিছু জানলাম। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সমালোচনা করতে হলে, আলোচনা করতে হলে কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।